নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান ডক্টর প্লাসের অনুষ্ঠান। সুস্থ সুন্দর জীবন একসাথে পেতে গেলে ডক্টর প্লাসের হাত ধরতে হয়, সেটা যে কোনো ক্ষেত্রেই হোক। হতে পারে আপনার নানাবিধ রোগ কিংবা নানাবিধ অসুখের কারণ বশত আপনি ডক্টরকে দেখাবেন। পাশাপাশি রয়েছে বিভিন্ন ট্রিটমেন্ট। আজকের বিষয়টা অবশ্যই দাঁতের সমস্যা নিয়ে আলোচনা, এবং দাঁতের সমস্যায় আমরা যেটা ভেবে থাকি একটা সময়, যদিও আধুনিক কালে বা এই সময় বর্তমান সময়ে দাঁড়িয়ে কিন্তু সেটা ভাবা একেবারেই বোকামো হবে। কারণ আমরা ভাবতাম কোনো একটা দাঁতের যন্ত্রণা বেশ কিছুদিন ধরে সইলাম, আইদার কোনো মেডিসিন ইউজ করলাম, বাইরে থেকে অয়েন্টমেন্ট ইউজ করেছি উইদাউট এনি ডক্টর পারমিশনস কি অ্যাডভাইস, তারপর দেখা যাচ্ছে যে না, তাতেও কমলো না, ডক্টরের কাছে গেলাম, বললাম দাঁতটা তুলে দিন। এখানেই সমাধান খুঁজতেন আগে মানুষেরা, কিন্তু এখন মডার্ন সায়েন্স, মডার্ন ট্রিটমেন্ট, দাঁতের ক্ষেত্রে কিন্তু দাঁতকে তুলে দেওয়াটাই সমাধান নয় বা আলটিমেট সলিউশন নয়। কি রয়েছে তাহলে মডার্ন ট্রিটমেন্টে, কী ধরনের সমস্যা, কী ধরনের ট্রিটমেন্ট আপনারা পেতে পারেন, তার কোনো এজ ডিফার রয়েছে, সবটা নিয়ে থাকবে আলোচনা। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন রিনাউন্ড ডক্টর, রয়েছেন ডক্টর সুমন্ত রয়, ডেন্টাল সার্জন। স্বাগত জানাবো স্যার। নমস্কার স্যার, বলেই দিলাম শুরুতে একটা হালকা ছোট ইন্ট্রো দিয়ে যে মডার্ন ট্রিটমেন্টে মানুষের আস্থা ফিরেছে, ভরসা ফিরেছে, এবং আগামী সময় আমি বলবো অবশ্যই এটা একটা বিরাট বড় ফিউচার। কারণ এখন কিন্তু নিউ জেনারেশন বা একটু ওল্ড এজ মানুষও কিন্তু বুঝতে শিখেছেন যে মডার্ন ট্রিটমেন্টে ডেন্টালের কিন্তু বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট রয়েছে, যেটা শুধুমাত্রই দাঁত তুলে দেওয়াই সমাধান ছিল, সেটা কিন্তু রেখে বাঁচানোর একটা তাগিদা ডক্টরদের ভিতরে ভীষণভাবে তারাও বলছেন, এবং পেশেন্টরা তো চাইছেনই। আসবো স্যার। হ্যাঁ, এখন ম্যাক্সিমাম মানুষই কিন্তু দাঁত তুলতে চান না, দাঁত রাখতে চান, এবং আমাদেরও যতক্ষণ পর্যন্ত অপশান থাকে ম্যাক্সিমাম অপশান 90 থেকে 95% ক্ষেত্রে কিন্তু দাঁত তুলতে হয় না। একমাত্র যদি দাঁতের গোড়া নড়ে যায়, যদি দাঁতের গোড়া একদমই না থাকে, মজবুত না থাকে, সেক্ষেত্রেই কিন্তু দাঁতের ট্রিটমেন্ট করা যাবে না, দাঁতটাকে তুলে ফেলতে হবে। কিন্তু আফটার এক্সট্রাকশন মানে দাঁত তোলার পরেও কিন্তু মডার্ন এমন অনেক ট্রিটমেন্ট আছে যার মাধ্যমে উনি আবার পুরনো মানে পেশেন্ট আবার পুরনো দিনের দাঁতগুলো ফিরে পাবে, মানে পুরনো যেভাবে দাঁত ইউজ করতো, যেভাবে খাবার খেতো, সব ফিরে পাবে, সেটাও ফিক্স হবে। আবার সেটা খোলা পড়া যেরকম আগেকার দিনে ট্রিটমেন্ট ছিল সেগুলোও আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে ওইটা কিন্তু ফিক্সড হবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যদি দাঁতের গোড়া মজবুত থাকে, মানে গোড়ার কোনো রকম প্রবলেম না হয়। এবার দাঁত যদি ভেঙে মাড়ির সাথে মিশে যায়, এরকম অনেক পেশেন্ট আমাদের কাছে এসছে, কারণ আমাদের ডক্টর প্লাসে তো বহু বছর ধরে ট্রিটমেন্টগুলো হচ্ছে, এবং ইস্টার্ন জোনের মধ্যে আমাদের এখানেই একমাত্র কিছু ট্রিটমেন্ট হয় যেটা ইস্টার্ন জোনের মধ্যে আর কোথাও হয় না, শুধু আমাদের এখানেই হয়, এবং কলকাতা তো বটেই, ইস্টার্ন জোনের মধ্যে আমাদের এখানে হয়। এরকম ট্রিটমেন্ট আমাদের এখানে বিগত বেশ কিছু বছর, মানে 10 থেকে 12 বছর ধরে এরকম ট্রিটমেন্ট চলছে, এবং আমরা সাকসেসফুলি সেই ট্রিটমেন্টগুলো করি। তো তার মধ্যে অন্যতম হলো অনেক সময় কী হয় যে মাড়ির সাথে মিশে যায় দাঁত, মানে দাঁত ক্ষয় হতে হতে ভেঙে গেছে, কি হয়তো ধাক্কা লেগে ভেঙে গেছে, কি হয়তো ক্যাভিটি হয়ে ভেঙে গেছে, মানে আমরা আগেকার যে দিনে যে টার্মটা ইউজ করতাম দাঁতে পোকা লেগেছে, অ্যাকচুয়ালি পোকা বলে কিছু হয় না, ইনফেকশন হয়ে দাঁতে ক্যাভিটিস হয়ে দাঁতগুলো ভেঙে যায়। তো সেই সমস্ত ক্ষেত্রে মাড়ির সাথে মিশে গেছে এমন দাঁতও কিন্তু ঠিক করে দেওয়া যায়, মানে একদম অ্যাজ ইট ইজ ওনার ন্যাচারাল দাঁত থাকবে, সেটাকে না তুলে সেটার মধ্যে ট্রিটমেন্ট করে সেটাকে একদম আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া যায়। এরকম অনেক ট্রিটমেন্ট আছে। মডার্ন ট্রিটমেন্টের কথা যেটা আপনি বললেন, যে প্রথমেই মডার্ন ট্রিটমেন্টের কথা বলতে গেলে যেটা বলতে হয় সেটা হচ্ছে স্মাইল ডিজাইন। মানে অনেক পেশেন্ট এরকম আছে, অনেক মানুষ এরকম আছে, আজকাল তো মানুষ সবসময় নিজেকে ভালো দেখাতে চায়, সুন্দর দেখাতে চায়, এটা তো একটা আছে বিউটিফিকেশন ট্রিটমেন্টে রয়েছেই, যে আমি স্মাইলটাকে কেউ ঠিক করব। অনেক সময় কী হয়, দাঁতের কারণে অনেকে স্মাইল অনেক খারাপ থাকে, মানে কথা জবে বা কোনো ব্যাপারে পার্সোনালিটিও কিন্তু ল্যাক করে, মানে এটাও এখন ভীষণভাবে গুরুত্বপূর্ণ, এবং তার জন্য মেন্টালিও মানুষ অনেক উইক হয়ে পড়ে, যে আমাকে দেখতে খারাপ লাগছে, এটা একটা মানসিক ভীষণ যন্ত্রণাদায়ক। তো সেটা ঠিক করার জন্য স্মাইল ডিজাইনটা অবশ্যই করতে হবে। স্মাইল ডিজাইনের ক্ষেত্রে ব্যাপারটা যেরকম, যে ধরুন আমরা দাঁত কোনো আঁকা বাঁকা আছে, উঁচু আছে, বা ধরুন এমন আছে দাঁতের মধ্যে গ্যাপ রয়েছে দুটো দাঁতের মাঝে, বা দাঁত ধরুন সাইজ ছোট, বা একটু আগে আমি যেটা উল্লেখ করলাম দাঁত একদম ক্ষয় হয়ে গেছে, এবং ক্ষয়টা কিন্তু যে কোনো লেভেলের হতে পারে, যে কোনো ডিগ্রির হতে পারে, মানে এমন হতে পারে যে মাড়ির সাথে পুরো মিশে গেছে, ওপরের অংশ কিছুই দেখা যাচ্ছে না। অ্যাকচুয়ালি আমরা তো দাঁত বলি ওপরের অংশ, মাড়ির উপরের অংশ যেটা দেখা যায় সেটা, কিন্তু এটা অ্যাকচুয়ালি দাঁতের জাস্ট 1/3 পোর্শন, বাকি 2/3 পোর্শন মাড়ির ভেতরে থাকে, যেটাকে আমরা রুট বা গোড়া বলে থাকি। তো গোড়া যদি ঠিক থাকে, রুট যদি ঠিক থাকে, দাঁতের ওপরের অংশ, মাড়ির ওপরের অংশ যেটাই থাক না কেন, থাক বা না থাক, মাড়ির সাথে মিশে যাক বা কিছুটা অংশ ভেঙে যাক বা যাই থাকুক না কেন, সেটা কিন্তু পুরোপুরি আবার রেস্টোর করে দেওয়া যায় আগের মতো, সেই ব্যবস্থা করে দেওয়া যায়। এবং সেটাই স্মাইল ডিজাইনের মধ্যে সবথেকে বেশি পড়ে। ধরুন কেউ কথা বলছে বা হাসছে, মুখ খুললেই তার দাঁতগুলো দেখা গেলেই তার হয়তো স্মাইলটা বাজে লাগছে, তার এমনিতে কোনো সমস্যা নেই, কিন্তু যখনই সে আমরা এরকমও দেখেছি অনেক পেশেন্ট কী হয়, মুখটা চিপে চিপে হাসে। কেন হাসে? কারণ যেহেতু তার মুখটা বড়, মানে নর্মালি হাসলে, নর্মাল স্মাইলটা দিলে তার যেহেতু স্মাইলটা খারাপ, তার দাঁতগুলো খারাপ, অ্যাকচুয়ালি স্মাইল তো খারাপ হয় না, দাঁতগুলো খারাপের জন্য হয়। অনেক রকম দাঁতের প্রবলেম থাকে, যেটা আমি অলরেডি বললাম, যে হয়তো দাঁত ছোট আছে, কি হয়তো দাঁত ক্ষয়ে গেছে, কি দাঁতের মাঝে গ্যাপ আছে দুটো দাঁতের মাঝে, কি হয়তো দাঁত ভেঙে গেছে,
বা হয়তো এমন হয়েছে দাঁতগুলো হয়তো একটু আঁকা বাঁকা টাইপের আছে, একটু উঁচু নিচু টাইপের আছে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু স্মাইল ডিজাইন করে দাঁত একদম আগের মতন অবস্থায় ফিরিয়ে নেওয়া যায়। আমি একটু বলবো, যদি একটু দেখানো যায়, আমার কাছে এরকম মডেল আছে যে এখানে দাঁত আগে কেমন ছিল এবং পরবর্তীকালে কেমন হয়েছে স্মাইল ডিজাইনের পর, সেটা আমি একটু দেখাতে পারবো। এইটা হচ্ছে হ্যাঁ, বিফোর আফটার। আমি আগে দেখাবো যে এইটা স্মাইল ডিজাইন করার আগে, মানে পেশেন্টের অ্যাকচুয়াল দাঁত ছিল এইটা। দেখালে বুঝতে পারবেন যে সাইড ওয়াইজ প্রথমে আমি দেখাচ্ছি, তারপরে ফ্রন্টে দেখাবো। ফ্রন্টে দেখলে বুঝতে পারবেন যে এখানে সামনের দাঁতগুলো কিন্তু সব ক্ষয় হয়ে ছোট ছোট হয়ে গেছে, এই যে উপরের ফাঁকাও রয়েছে হ্যাঁ, এবং যেহেতু ছোট হয়ে গেছে ন্যাচারালি গ্যাপ হয়ে গেছে দুটো দাঁত, প্রত্যেকটা দাঁতের মাঝে। এটা এই সাইড দিয়ে আমি দেখালাম, এবার এই সাইড দিয়ে দেখাচ্ছি, এটা এরকমভাবে দেখালাম, সব ভিউটা আমি দেখাচ্ছি যাতে করে মানুষ বুঝতে পারেন যে কি কন্ডিশন ছিল দাঁতটা, মানে একজন পেশেন্টের কন্ডিশন ছিল একদম স্মাইল ডিজাইন করার ট্রিটমেন্ট করার আগে এরকম অবস্থায় ছিল। আর ট্রিটমেন্টের পরে এবার আরেকবার দেখে দিই লেফট সাইডটার ভিউটা, এই যে এবার ট্রিটমেন্টের পর, এইটা হচ্ছে ট্রিটমেন্টের পর। দেখুন পুরো লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ পুরো গেট আপটাই পেশেন্টের চেঞ্জ হয়ে গেছে। দেখুন আমি লেফট সাইড দেখালাম, রাইট সাইড দেখাচ্ছি, সব টোটাল সাইডটা দেখাচ্ছি। এবং শুধু তাই নয়, সামনের দাঁতগুলো দেখলে বুঝতে পারবেন যে সামনের দাঁত কিন্তু দেখে মনেই হচ্ছে না সেই দাঁতগুলো, একদম ন্যাচারাল দাঁতের মতন সব হয়ে গেছে। বাহ, এবার এখন প্রশ্ন হলো যে হঠাৎ করে তো এটা হয়নি নিশ্চয়ই, না ট্রিটমেন্ট করে এসেছে, কিন্তু কি ধরনের ট্রিটমেন্ট করলে এরকম ধরনের একটা সলিউশন পেতে পারি? হ্যাঁ, এটা অনেক ধরনের ট্রিটমেন্ট করা যায়। যেমন আমাদের মডার্ন ট্রিটমেন্টের কথা যেমন প্রথমে আপনি বললেন, তো মডার্ন ট্রিটমেন্টের মধ্যে অন্যতম হচ্ছে লেজার ট্রিটমেন্ট। এই লেজার ট্রিটমেন্ট করে আমরা এগুলো সব ঠিক করতে পারি, লেজার করতে পারি, আবার নন লেজারেও কিছু কিছু ক্ষেত্রে করা যায়। নন লেজারের ক্ষেত্রে যেমন আমাদের অনেক রকম ট্রিটমেন্ট রয়েছে, যেমন তার মধ্যে আমরা এফপিডি করতে পারি, ফিক্সড পার্সিয়াল ডেঞ্চার, এটা করতে পারি। আবার লেজারের ট্রিটমেন্ট মাধ্যমে আমরা করতে পারি, সব রকম ট্রিটমেন্টই করা যায়। এবং শুধু তাই নয়, এখানে মাড়িটাও একটা ফ্যাক্টর, বিশাল বড় ফ্যাক্টর। শুধু যে আমি দাঁতগুলো দেখালাম, দাঁতগুলো যে ছিল তাই নয়, ভালো করে খেয়াল করলে অনেকেই হয়তো বুঝতে পেরেছেন মাড়িগুলোও কিন্তু ওনার ডিস্টার্ব ছিল। মাড়ির কালারও অনেক চেঞ্জ ছিল, একটু ব্ল্যাকিশ টাইপের ছিল, একটু ফ্যাকাশে টাইপের মাড়িটা ছিল। তারপরে মাড়িটার লেভেলটাও একটু দাঁতের থেকে নিচের, মানে উপরের অংশ থেকে একটু নিচের দিকে চলে গেছিলো, রুটটা ওপেন হয়ে গেছিলো। তো সেগুলো সবই কিন্তু ঠিক করে একদম ন্যাচারাল অবস্থায় যেরকম মাড়ি থাকার কথা সেরকম হয়ে গেছে। যেহেতু দাঁতগুলো ন্যাচারাল হয়ে গেছে, ন্যাচারাল টাইপের হয়ে গেছে, মাড়িটাও ন্যাচারাল চলে এসছে। তো এই ধরনের ট্রিটমেন্ট আমাদের মডেল ট্রিটমেন্টে করা যায় এবং সেটা বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন স্টেপে করা যায়। একটা আমি তো বললাম লেজারে করা যায়, নন লেজারের মাধ্যমেও অনেক ট্রিটমেন্ট হয়, নন লেজারের মাধ্যমেও করা যায়। এখন পেশেন্টের কন্ডিশন কি সেটা দেখে সেই মতন আমাদের এগোতে হয়। একদম, সেটা সম্পূর্ণ কিন্তু প্রপার ডায়াগনোসিস এবং পাশাপাশি হচ্ছে ডক্টরস অ্যাডভাইস, এটা ভীষণ মূল্যবান। এবং প্রতিটা ক্ষেত্রেই আমার মনে হয় কি ট্রিটমেন্ট করাবেন, কি হয়েছে আগে, কি হয়েছে সেটা আপনি সঠিক জানুন। অযথা মার্কেট চলতি কোনো একটা বিষয় কিংবা জেনেছেন, বুঝেছেন, অর্ধেক শুনেছেন, অর্ধেক বুঝেছেন, অথচ নিজের ওপর কিন্তু অ্যাপ্লাই করে ফেলেছেন। এতে কি হয়, যেটুকু কন্ডিশন খারাপ হয়েছিল তার অনেক গুণ বেশি খারাপ হয়ে কিন্তু পেশেন্ট অবশ্যই তখন আপনাদের কাছে আসে। সেক্ষেত্রে অনেক বেশি টাইম বা একটা সময় সাপেক্ষ তো ডেফিনেটলি হয়ে থাকে। নেক্সট যে বিষয়টা আসবো, স্যার আপনি বলছিলেন যে ফিক্সড টুথ, এখন এই ফিক্সড টুথের ক্ষেত্রে তো অনেকগুলো পার্ট হয়, কোনো কোনো ক্ষেত্রে ফিলিং, ক্রাউন, রুট ক্যানেল, বিভিন্ন সাবজেক্ট ওরিয়েন্টেড বিষয় রয়েছে। আমরা যদি ফিক্সড টুথের ক্ষেত্রে আপনি যেমন কিছুটা অংশ বলেছিলেন, আমরা আরেকটু যদি ভাস্টলি তার আলোচনাটা করতে পারি। ফিক্সড টুথের ক্ষেত্রে যেরকম প্রথমেই বলবো আমি, যেখানে ধরুন দাঁত নেই, হয়তো পেশেন্ট যিনি আমার কাছে এসেছেন তিনি হয়তো আগে জানতেন না, বা হয়তো ট্রিমেন্ডাস পেনের জন্য হয়তো বা উনি কোথাও দাঁত তুলে ফেলেছিলেন, তখন হয়তো উনি জানেননি, বা যে ডক্টরের কাছে গেছিলেন উনি হয়তো বলেনি যে ফিক্সড, বা সব জায়গায় তো সব ট্রিটমেন্ট হয় না, হয়তো ফিক্সড করেননি, তো দাঁতটাকে তুলে দিয়েছেন উনি। এবার যেহেতু দাঁতটাকে তোলা হয়ে গেছে, দাঁতটা ওখানে জায়গাটা গ্যাপ রয়ে গেছে, ন্যাচারালি খেতে খুব অসুবিধা হচ্ছে। কারণ আমাদের প্রত্যেকটা দাঁতের কিন্তু প্রত্যেকটা দাঁতের একটা নির্দিষ্ট কাজ আছে। এবার যদি একটা দাঁত তার মধ্যে না থাকে, তো সেই কাজটা অন্য দাঁতকে করতে হয়, ন্যাচারালি সেই দাঁতগুলো খারাপ হয়ে যায়। তো যার ফলে আমি সবসময় বলবো যে দাঁত যখন ট্রিটমেন্ট আপনি করাচ্ছেন, তখন দাঁত যদি তোলা থাকে কোনো, সেই জায়গায় গ্যাপ থাকে, সেখানটা অবশ্যই গ্যাপটা ফিল আপ করে নিন। কারণ গ্যাপ যদি থাকে, ফিল আপ করে নিন মানে দাঁতটা ফিক্স করে নিন আর কি। তার কারণ দাঁত যদি গ্যাপ থাকে, 2-3টে প্রবলেম হতে পারে। এক নম্বর হচ্ছে খাওয়া দাওয়ার ভীষণ অসুবিধা হয়, কারণ ওই দাঁতটার যে কাজটা ছিল সেই কাজটা কিন্তু পার্শ্ববর্তী দাঁতগুলোকে করতে হয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যেখানটা দাঁতটা তোলা থাকবে, মানে দাঁত থাকবে না, তার দুপাশে ইমিডিয়েট যে নেবারিং দুপাশে দুটো দাঁত রয়েছে, সেই দাঁতগুলো কিন্তু ওই নেচারের নিয়ম অনুযায়ী গ্যাপটা পূরণ করতে চায়। তখন গ্যাপটা পূরণ করার জন্য দাঁতগুলো বেঁকে যায়, এবং যখনই বেঁকে যায়, একটা দাঁত যদি এরকম থাকে সোজা থাকে, সেটা যখন বেঁকে যাবে তখন ওটা মাথাটা বেঁকার সঙ্গে সাথে গোড়াটাও কিন্তু বেঁকে যাবে, রুটটাও কিন্তু বেঁকে যাবে। তার ফলে পুরো দাঁতের এটাই নষ্ট হয়ে যাবে, এবং তখন দাঁতটা কিন্তু নড়ে যাবে, দাঁতে ক্যাভিটি হবে, যেটা আমি একটু আগে বলছিলাম ক্যাভিটির কথাগুলো, মানে যেটা আমরা বাংলায় পোকা লাগা বলে বুঝতাম আগে। তো এগুলো হবে, এবং তখন দাঁতে তখন আবার পাশের দাঁতগুলো আবার তুলে ফেলতে হবে।
তো সেটা যাতে না হয়, এক এক করে সব দাঁত দেখবেন। ওই জন্য অনেকে বলে যে আমি একবার দাঁত তোলা শুরু করেছিলাম, তারপর থেকে দীর্ঘদিন মানে কিছুদিন অন্তর অন্তর আমার দীর্ঘদিনের মধ্যে ওই 2-5 বছরের মধ্যে সব দাঁতই আমার চলে গেল। আর কতবার দাঁত তুলবেন? এবং কিছু পেশেন্ট রয়েছেন স্যার, এই জায়গাটাকে বলতেই হবে, আপনারাই কেউ কেউ রয়েছেন, আপনারা না এই ট্রিটমেন্ট সম্পর্কে ইন্টারেস্ট একদম নন, এবং আপনারা শুনতেও চান না। সেক্ষেত্রে হয়তো ডক্টর বলছেন, কিন্তু আপনারা বলছেন না তুলে দিন। তুলে দেওয়াটা যে সমাধান নয়, আজকের কিন্তু আমাদের এইটাই মেইন ফোকাস। কারণ মডার্ন ট্রিটমেন্ট আজকের সময় দাঁড়িয়ে আমরা যেমন বিভিন্ন রোগের ক্ষেত্রে আলোচনা করে থাকি, ঠিক তেমন দাঁতের ক্ষেত্রেও কিন্তু আজকে মডার্ন ট্রিটমেন্ট নিয়ে আলোচনা হচ্ছে। স্যার, যে বিষয়টা আপনি বলছিলেন সেখানে আবারও ফিরে আসা। হ্যাঁ, তো এবারে ফিক্সড ট্রিটমেন্টের কথা যেটা বলছিলাম, এবার দাঁত যদি কোথাও না থাকে তার অনেকগুলো মাইনাস পয়েন্ট আমি বললাম, যে এক তো হচ্ছে খাবার চেবাতে অসুবিধা হবে, পাশের দাঁতগুলো এফেক্ট পড়বে। পাশের দাঁতগুলো যেমন খাবার চেবাতে এফেক্ট পড়বে, তেমনি তার সাথে সাথে পাশের দাঁতগুলো না ওই জায়গাটা পূরণ করার জন্য, গ্যাপটা পূরণ করার জন্য বেঁকে যাবে, ফলে ওগুলো ন্যাচারালি নষ্ট হয়ে যাবে, এবং সেটা খুব তাড়াতাড়ি হবে। এবং এই তাড়াতাড়ি হতে হতে তো ওটা আবার গেল, ওটা আবার যখন তুলে ফেললেন তখন তার পাশেরটা আবার এফেক্টেড হলো। তো এই জন্য আমার মনে হয় যে যখন একটা দাঁত এফেক্ট হয়েছে, যদি বাই চান্স কোনো তুলে ফেলে থাকেন, সেটা কিন্তু ইমিডিয়েট ফিক্সড করিয়ে নিন। বা যদি না তোলা থাকে, তাহলে ওই যে আমি বললাম, যদি না তোলা থাকে অনেক ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্টের মাধ্যমে দাঁতটাকে কিন্তু এক্স্যাক্টলি আবার আগের মতন করে দেওয়া যায়। এরকম কখনোই ভাববেন না যে দাঁতটা ছোটো হয়ে গেছে কি ভেঙে গেছে, আমি এটা ঠিক করতে পারবো না, একদমই তা নয়। বা দাঁতে খুব তীব্র ব্যথা করছে, সে পেন কমিয়ে সেই করেও ট্রিটমেন্ট করা যায়। ফলে সে সমস্ত স্কোপ আছে আমাদের কাছে। আপনাদের শুধু একটু কনসাল্ট করতে হবে, কারণ কোন পদ্ধতিতে কীভাবে কোন ওয়েতে এগোবে ট্রিটমেন্টটা, সেটা কিন্তু না দেখে বলা যাবে না। অনেকগুলো ওয়ে আছে, অনেকগুলো ওয়ে আউট আছে। এমন নয় যে একটাই ট্রিটমেন্ট আছে যে সেই ট্রিটমেন্টের মাধ্যমে হবে, ওটা আপনার হবে না তাহলে আর হলো না, তা নয় কিন্তু। আমি তো একটা কথাই শুধুমাত্র বলছি, দাঁতের গোড়া রুট যদি ঠিক থাকে, বলতে রুট যদি না নড়ে, রুটের কোনো ক্যাভিটি হলে সেটাও ঠিক করে দেওয়া যায়, শুধু রুটটাকে নড়লে হবে না। এবং রুট যদি নড়েও যায়, সেক্ষেত্রে দাঁতটাকে তুলে ফেলে সেটাও ফিক্স করা যায়, এটা আমি অলরেডি বলছি। এটা আমরা আবারও ইমপ্ল্যান্ট নিয়েও আলোচনা থাকবে। কিন্তু আরেকটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, যে যেমনটা বলছিলেন যে মডার্ন সায়েন্স টেকনোলজি ট্রিটমেন্ট যতটা বেশি আপডেট হয়েছে কিন্তু ডক্টর প্লাসের সব কিছুই, মানে সেখানে কিন্তু প্রত্যেকটা মডার্ন মেশিনারিজ, মডার্ন ইকুইপমেন্টস সবটা নিয়ে কিন্তু আজকে ডক্টর প্লাসের ডেন্টাল যে পার্টটা রয়েছে, এটা ডক্টর প্লাস তো শুধু ডেন্টাল নিয়ে নয়, ডক্টর প্লাস বিবিধ বিষয় রয়েছে, সেখানে ডেন্টালটাকে কিন্তু আমরা অবশ্যই আপনাদের কাছে আজকে তুলে ধরছি। কারণ আপনাদের হয়তো কিউরিওসিটি ছিল বা আছে যে কী ধরনের ট্রিটমেন্ট হতে পারে, কোথায় যাব, ট্রিটমেন্টটা শুনেছেন এর আগে, কিন্তু সব জায়গায়, যে স্যার একটা কথা বলেন, সব জায়গায় সব ট্রিটমেন্ট হয় না বলে আপনি হয়তো পিছোপা হয়ে গিয়েছেন, বা আপনি হয়তো ভেবেছেন যে না এই ট্রিটমেন্ট তো হয় না, তাহলে আমি এত দূরে গিয়ে বা এখান থেকে অনেকটা দূর হয়ে যাচ্ছে, সেই কারণে কিন্তু আমার পক্ষে গিয়ে করানোটা সম্ভব হচ্ছে না। একটা সময় থাকে, আপনার একটা ব্যস্ত জীবন রয়েছে, এই ব্যস্ত জীবনের ভিতরে সময় করে আপনাকে করাতে হবে, এইসব ভেবেচিন্তে কিন্তু অনেকে পিছোপা হয়ে যায়। এই যে স্যার অনেক ট্রিটমেন্টের ক্ষেত্রে আছে সিটিংয়ের ব্যাপার, ফার্স্ট সিটিং, সেকেন্ড সিটিং অ্যান্ড থার্ড সিটিং, এটাও তো প্রত্যেকটা মানুষের ম্যান টু ম্যান ভ্যারি করে। একদম। এবং আমাদের এখানে একটা সুবিধা হলো যে এখানে যেহেতু প্রত্যেক দিন ট্রিটমেন্টগুলো হয়, কোনো গ্যাপ নেই, মানে কোনো ছুটি নেই, যার ফলে যে কোনো সময় এসে কিন্তু এক্সপার্ট ডক্টরদের হেল্প নিতে পারবেন, ওনাদেরকে দেখিয়ে নিতে পারবেন, সেখানে আমিও থাকি। তো যার ফলে ওইখানে যদি আপনি ট্রিটমেন্ট করিয়ে নেন, সেখানে অনেকগুলো সিটিং যাই লাগবে না কেন, আপনার সুবিধা মতন, আপনার যদি দূরে বাড়ি হয় সেরকমভাবে আমরা অ্যাডজাস্ট করে দিই টাইমগুলো, যে কবে কীভাবে করলে আপনারই সুবিধা মতন সেটা আপনার কাছ থেকে জিজ্ঞেস করে নিয়েই করা হবে। এমন নয় যে আমাদের সুবিধা মতন আমরা ডেট দিলাম, সেই ডেটে আপনার কোনো অসুবিধা হচ্ছে, এমন একদমই নয়। আপনার যদি এরকম মনে হয় যে আপনি গ্যাপ দিয়ে করবেন, অনেক দূর থেকে আসতে অসুবিধা হবে, সেটাও করতে পারবেন। আপনি যদি মনে হয় যে আপনি একবারে আসলেন, হয়তো 2-3 দিন কোথাও থাকলেন, থেকে করে গেলেন, সেটাও করা যাবে। সব রকম অপশন আমাদের এখানে রয়েছে, এবং এভাবেই দীর্ঘদিন ধরে ট্রিটমেন্টগুলো চলছে, এবং এভাবেই মানুষজন দূর থেকে এসে আমাদের এখানে ট্রিটমেন্ট করেন, অনেক দূর থেকে এসে। একদম। এই বিষয়টা নিয়ে যেমন আমরা আলোকপাত করলাম, ঠিক তেমনই এরপর কিন্তু একটা সুন্দর আলোচনা থাকবে, সেটা হচ্ছে ফ্লেক্সিবল ডেঞ্চার কী সেটি, আর সেটার কারাই বা করতে পারেন, সকলে কি করবেন, কেনই বা করবেন, আপনার যদি কোনো প্রবলেম না হয় আপনি কেন এই বিষয়ে ইন্টারেস্ট হবেন, কিন্তু কেন ফ্লেক্সিবল ডেঞ্চার, কাদের ক্ষেত্রে হয়, এর কোনো এজ কোনো বিষয় রয়েছে কিনা, সবটা নিয়ে একটু আলোকপাত করা যায়। হ্যাঁ, প্রথম কথা, ফ্লেক্সিবল ডেঞ্চার কথাটা বলতে গেলে আমাকে তার আগে কতগুলো বিষয় বলে নিতে হবে। সেটা হলো যে ফ্লেক্সিবল ডেঞ্চার কখন করব। আপনি প্রথমে একটা কথা বললেন লাস্টে, যে এজ বার, প্রথম কথা আমি প্রথমেই ক্লিয়ার করে দিই, এজ বার বলে কোনো বিষয় নেই, মানে এটা আপনি যে কোনো বয়সে করতে পারবেন। কিন্তু এবার আমার কথা হচ্ছে ফ্লেক্সিবল ডেঞ্চার জিনিসটা কী, এটা তো মুখে বলে দিলাম ফ্লেক্সিবল ডেঞ্চার জিনিসটা কী এবং কখন করব, এবং তার এই ফ্লেক্সিবল ডেঞ্চার ছাড়া আর কি করা যেতে পারে। আমি একটু আগে বলছিলাম যে দাঁত তুলে দেওয়ার কথা, দাঁত যখন কেউ তুলে দিয়েছেন তখন সে কী করবেন। অনেকে দেখবেন এরকম বলে যে আমার তো মুখের মধ্যে 8-10টা দাঁত নেই, বাকি দাঁতগুলো রয়েছে, তো ওই দাঁতগুলো তোলার পরে আমি দাঁত বাঁধাবো, তাহলে আমি 2 পাটি দাঁত ফুল বাঁধিয়ে নেবো। আমি বারবার করে বলবো, রিকোয়েস্ট করবো তাদেরকে সবাইকে, যে এটা করবেন না। এটা কেন করবেন না? কারণ 2 পাটি দাঁত যখন আপনি বাঁধাবেন ফুল না, তখন কিন্তু তার কিছু মাইনাস পয়েন্ট রয়েছে। দেখবেন অনেকেই বলে, যারা 2 পাটি দাঁত ফুল ব্যবহার করে তাদেরকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন,
যারা ব্যবহার করছেন, যদি পরিচিত কেউ থাকেন বা আত্মীয় স্বজনের মধ্যে বা পাড়া প্রতিবেশীর মধ্যে কেউ থাকেন, তাদেরকে একটু জিজ্ঞেস করবেন, তারা দেখবেন অনেক রকম প্রবলেমে ফেস করেন। তো সেই প্রবলেমগুলোতে আপনাকে ফেস করতে না হয়, তার জন্যই আমার আজকে বিশেষ করে এই কথাগুলো বলার, যে আপনার যখন দাঁতগুলো উঠে যাবে না, তখন তার কোনো উপায় থাকবে না। কারণ অনেক সময় ফুল যদি আপনি দুপাটি দাঁত পুরো তুলে ফেলেন, তারপরেও ফিক্সড করা যায়, কিন্তু সেটা একটু এক্সপেন্সিভ হয়ে যায়। তা আমি এই জন্য বারবার বলবো, এত এক্সপেন্সে না গিয়ে আপনি যদি অ্যালার্ট হয়ে যান, যখন আপনার মুখে ধরুন 4-5টা দাঁত রয়ে গেছে, অলরেডি রয়ে গেছে, এবং বাকি দাঁতগুলোর হয়তো তোলা হয়ে গেছে, হয়তো 28টা বা 32টা দাঁতের মধ্যে হয়তো আপনার 25টা থেকে 26টা দাঁত তোলা হয়ে গেছে, হয়তো 5-6টা দাঁত আপনার মুখের মধ্যে রয়েছে। এই মতো অবস্থাতেও কিন্তু আপনি ফ্লেক্সিবল ডেঞ্চার বানাতে পারবেন। তখনই ফ্লেক্সিবল ডেঞ্চারের উপকারিতাটা আপনি বুঝতে পারবেন, তখনই ফ্লেক্সিবল ডেঞ্চার আমাদের দরকার হয়। কেন দরকার হয়? আমাদের ম্যাক্সিমাম মানুষের কি ধারণা, যে আমি ওই যে 5-6টা দাঁত আছে, আমার তো মুখে আর প্রায় দাঁতই নেই, 5-6টা আছে, ওগুলো তুলে ফেলে আমি দুপাটি দাঁত ফুল বাঁধিয়ে নেবো। কিন্তু দুপাটি দাঁত ফুল বাঁধালে তার অনেক মাইনাস পয়েন্ট রয়েছে, কারণ দাঁতগুলো তো আর আঠা দিয়ে লাগে থাকে না। যখনই দাঁতগুলো আপনি বাঁধাবেন, ওটা খোলা পড়া দাঁত, ওটা কিন্তু মাঝে মাঝে কথা বলতে গেলে উঠে চলে আসে। এই অভিজ্ঞতার অনেকেই সম্মুখীন হয়েছেন যারা এই দাঁত ব্যবহার করেন। কিন্তু ফ্লেক্সিবল ডেঞ্চারের ক্ষেত্রে এই জিনিসগুলো হয় না। কিন্তু ফ্লেক্সিবল ডেঞ্চারের একটা ব্যাপার হলো যে আপনাকে মুখের মধ্যে কিছু দাঁত থাকতে হবে, আপনার মুখে মানে 2-4টে দাঁত অলরেডি থাকতে হবে। ওই 2-4টে দাঁত রেখে দিয়ে যদি আপনি করতে পারেন, তাহলে ফ্লেক্সিবল ডেঞ্চার খুব ভালো জিনিস। এবং এখানে কিন্তু উঠে আসারও কোনো ব্যাপার থাকে না, কখনো উঠে আসে না। খাবার দাবার খেতে গেলে অনেক আপনি উপকারিতা পাবেন। মানে নর্মাল ডেঞ্চারের ক্ষেত্রে যেমন উঠে আসার একটা টেন্ডেন্সি থাকে, একদম সাকসেস অনেক বেশি। এবং শুধু তাই না, এটা আনব্রেকেবল। এটা আরেকটা প্লাস পয়েন্ট হলো, এটা আনব্রেকেবল। এটা হাত থেকে পড়লে কখনো ভাঙে না। নর্মাল ডেঞ্চারের ক্ষেত্রে অনেকের ভয় পান অনেকে, যে আমি মেশিনের সামনে যাবো, বা আমি হয়তো হাত থেকে কখনো পিছলে খেয়ে, কারণ মুখের ভেতর থাকে তো জিনিসটা, হয়তো উঠে চলে এলো, যেহেতু ওখানে থুতু লেগে আছে অটোমেটিক, তো থুতুটা থাকার ফলে হাত থেকে হয়তো পিছলকে পড়ে গেল, কি মুখ থেকে হয়তো পড়ে গেল, তখন ভেঙে গেল। এটা কিন্তু ফ্লেক্সিবল ডেঞ্চারের ক্ষেত্রে হবে না। ফ্লেক্সিবল ডেঞ্চার একদম সারা জীবন আপনি একবার করে নেবেন, সারা জীবনের জন্য এটা আনব্রেকেবল, কখনো ভাঙবে না। ফলে হাত থেকে পড়ে গেলে ভাঙার ভয় নেই। মানে এগুলো ওয়ান টাইম, একবার করলে সেটি মানে ফুল লাইফ, একদম ফুল লাইফ। এবং আরেকটা প্লাস পয়েন্ট হলো, ফ্লেক্সিবল ডেঞ্চারের ক্ষেত্রে যারা নর্মাল ডেঞ্চার ব্যবহার করছেন, তারা অনেকেই হয়তো আমার কথা বুঝতে পারছেন, যে ওখানে না একটা তার থাকে। দুপাটি ফুল দাঁতের ক্ষেত্রে না, কিন্তু নর্মালি একটা তার থাকে। যদি মুখের ভেতরে আপনার 1-2 দাঁত থেকে যায়, সেখানে কিন্তু একটা তার দিতে হয়, একটা ক্লিপ দিতে হয়। সেই ক্লিপ দিয়ে নর্মাল ডেঞ্চার বানানো হয়। এবং সেই ক্লিপটা কি হয়, বারবার গিয়ে গালের ভেতরের অংশকে ঘর্ষণ খায়, যার ফলে ওই জায়গাটা একটা ইরিটেশন হয়, ওই জায়গাটা একটা ক্ষত তৈরি হয়, একদম কেটে যায় অনেক সময়। এইটা কিন্তু ফ্লেক্সিবল ডেঞ্চারের ক্ষেত্রে হয় না, কারণ ফ্লেক্সিবল ডেঞ্চারে কোনো তার থাকে না। এটা একটা প্লাস পয়েন্ট। প্লাস হাত থেকে পড়ে গেলে কখনো ভাঙে না, আনব্রেকেবল, এটা একটা প্লাস পয়েন্ট। প্লাস হচ্ছে ওই যে বললাম, ফ্লেক্সিবল মানে হচ্ছে লাইট ওয়েট, ভীষণ হালকা, যার ফলে মুখের ভেতর থাকলে ওই প্রথম 2-1 দিন ছাড়া আপনি বুঝতেই পারবেন না যে মুখের মধ্যে আপনার ন্যাচারাল দাঁত আছে নাকি এটা আর্টিফিশিয়াল। মানে অনেক সহজে ব্যাপারটার সাথে ইউজ টু হয়ে যায়, এবং যেহেতু এটা বললাম খুলে চলে আসার টেন্ডেন্সি অনেকটাই কম, মানে একদমই প্রায় নেই, যার ফলে ওয়ান টাইপ অফ ফিক্স দাঁতের মতোই। শুধু একটাই ব্যাপার হলো যে এটা ফিক্স দাঁতের মতন, ফিক্স দাঁত যেমন সর্বক্ষণ মুখের মধ্যে আটকে থাকে, এটা কিন্তু তা থাকবে না। এটা আপনাকে রাত্রে একবার করে খুলতে হবে, কিন্তু রাত্রে একবার খুলতে হলেও এটা কিন্তু ওই নর্মাল ডেঞ্চারের মতন কথা বলতে গেলে বা খেতে গেলে উঠে চলে আসে না। আরেকটা বিষয় স্যার, এই যে কোনো জিনিসের যখন আর্টিফিশিয়াল কোনো একটা বিষয় আমাদের শরীরে অঙ্গ হিসেবে জড়িয়ে যায় বা লাগানো হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার তার গুরুত্বটা অনেক বেড়ে যায়। কারণ একটা ন্যাচারাল জিনিসকে আপনি কিভাবে যত্ন করছেন আর একটা আর্টিফিশিয়াল জিনিসকে যত্ন করছেন, এর ভিতরে কিন্তু আরও বেশি সামঞ্জস্যতা রাখা উচিত। এই জায়গাটাতে আমি আসবো স্যার, অনেকেই রয়েছেন হয়তো করাচ্ছেন, কিন্তু আফটার দ্যাট কী করে তিনি সেটাকে যত্ন করবে, কী করে মেনটেন করবে, এটা নিয়ে অনেকের কিন্তু একটা অসুবিধা হতে পারে, যে না আমি সেটাকে মেনটেন করতে পারবো না। সত্যি কি এতটা মেনটেনের জন্য কোনো কসরত বা এত কষ্ট করতে হয় কি আদপে? একদমই না, এই জায়গাটাতে একদমই না। আমাদের মুখের মধ্যে ন্যাচারাল দাঁত থাকলে আমরা যতটা মেনটেন করি, এটা তাও করতে হয় না। এটা আমাদের যখন ট্রিটমেন্ট করা হয়, কমপ্লিট করা হয়, আমরা তখন সব বুঝিয়ে দিই কী করতে হবে। কোনো মানে শক্ত বা কঠিন জিনিস কিছু নয় যে আমাকে এটা মেনটেন করার জন্য বড় কিছু করতে হবে, কোনো ব্যাপার না। নর্মাল ব্রাশিং, নর্মাল যেরকম আমরা মুখে করি একই রকম জিনিস, বরং এটা আরও ইজি, এটা আরও মানে ইজি এবং মেনটেন করা খুবই সহজ ব্যাপার। ফ্লেক্সিবল ডেঞ্চার বলুন বা ফিক্স দাঁত বলুন, যাই বলুন না কেন, একদম ন্যাচারাল দাঁতের মতন সব কিছু থাকে, ফলে মেনটেন করতে কোনো প্রবলেম হয় না। আমাদের কাছে আসলে আমরা লাস্টে যখন ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে যায়, আমরা সব কিছু বুঝিয়ে দিই যে কী করতে হবে, যদিও সেই বোঝানোটা খুবই মাইনর একটা ব্যাপার, মানে একদম ন্যাচারাল। আমি যেমন মুখে এখন বলছি, এখন যেমন টিভিতে প্রোগ্রামে বলছি, নর্মাল অবস্থাতে আমি পেশেন্টকে যখন ছাড়ি, পেশেন্ট যখন চলে যান বাড়ি লাস্ট কমপ্লিট করে, তখন আমি ওই একই কথাই বলি যে একদম ন্যাচারাল দাঁতের মতো এটাকে ট্রিট করবেন, ন্যাচারাল দাঁতের মতোই সব কিছু করবেন, কোনো এক্সট্রা হেডেক নেই যে আমাকে এক্সট্রা কিছু করতে হবে, এর জন্য স্পেশাল কোনো কেয়ার নিতে হবে, যেটা আপনি বললেন, এরকম কোনো ব্যাপার নেই, একদম ন্যাচারাল দাঁতের মতন সব কিছু। একদম। এবারে যেটা আসবো সেটা হচ্ছে ইমপ্ল্যান্ট। এক কথা একটা মানে কমন পিপল যেটাকে ইউজ করেন, ফোকলা দাঁত, ঠিক আছে? তো ফোকলা দাঁতটা নেই এখন, সব সুন্দর একদম দেখা যাচ্ছে দাঁত, হঠাৎ করে মাঝখান থেকে একটা দাঁত নেই, কেমন দেখতে লাগবে সেটাকে? আপনি চাইছেন ইমপ্ল্যান্ট করাতে। ইমপ্ল্যান্টটা কি? শব্দের সাথে আপনারা অবশ্যই পরিচিত,
কিন্তু বিষয়টা সম্পর্কে নন, সেটা নিয়ে আলোচনা আসবো। হ্যাঁ, ইমপ্লান্ট নামটা শুনে যেটা বোঝা যাচ্ছে অলরেডি রেসিপ্রোকেট করছে এটাই, যে ইমপ্লান্ট মানে হচ্ছে আমরা একটা ফরেন মেটেরিয়াল কোনো একটা জিনিস আমরা শরীরের কোনো একটা অংশে ইমপ্লান্ট করছি, বা যেহেতু এটা মুখের ভেতর করছি দাঁত হিসেবে, তো এটাকে মুখের ভেতর করতে হবে মাড়ির মধ্যে হাড় হিসেবে। এবারে ইমপ্লান্ট ব্যাপারটা হলো যে আমাদের যখন কোনো দাঁত থাকে না, আমি অলরেডি ফিক্স দাঁতের কথা বললাম, ফিক্স দাঁতের কিন্তু একটা মাইনাস পয়েন্ট হলো যে পেছনে যদি কোনো দাঁত না থাকে, মানে যেখানটা আমি দাঁতটা ফিক্সড করবো, দাঁত নেই যেখানে, তার পেছনে যদি কোনো দাঁত না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমি ফিক্সড দাঁত করতে পারবো না। নর্মাল যেটা আমি বলছিলাম, নর্মাল একদম সাপোর্ট লাগবে, তো ওই ব্রিজিংয়ের ক্ষেত্রে কিন্তু এই যে ইমপ্লান্ট ট্রিটমেন্ট, এক্ষেত্রে কিন্তু কোনো সাপোর্ট বা কিছু লাগে না, কোনো পিলার কিছু লাগে না। নর্মাল ব্রিজিংয়ের ক্ষেত্রে পিলার লাগে, কিন্তু এক্ষেত্রে লাগে না, যার ফলে যেখানেই আমি করতে যাবো না কেন, যদি পেছনে কোনো দাঁত নাও থাকে তাতেও আমার কোনো প্রবলেম নেই, থাকলে তাতেও কোনো প্রবলেম নেই, মানে ইমপ্লান্ট আমি যে কোনো জায়গায় করতে পারি। কিন্তু তবুও যেখানে আমার ইমপ্লান্ট করার দরকার পড়বে না, যেখানে ধরুন আমার পিলার করার জন্য দাঁত রয়েছে পেছনে বা সামনে, সেক্ষেত্রে আমি বলি যে ইমপ্লান্ট না করিয়ে নর্মাল ব্রিজিংটা করান, কারণ এটা একটু কম এক্সপেন্সিভ আর ইমপ্লান্টটা একটু বেশি এক্সপেন্সিভ। এই জন্য আমি বলি যে ইমপ্লান্ট যদি প্রয়োজন না পড়ে ইমপ্লান্ট করাবেন না, কিন্তু প্রয়োজন যেখানে আছে, মানে যেখানে ধরুন পেছনে কোনো দাঁত নেই, সেখানে ইমপ্লান্ট, কারণ ইমপ্লান্ট সব জায়গাতে করা যায়, সমস্ত জায়গায় যেখানে দাঁত আছে বা দাঁত নেই সব জায়গাতে ইমপ্লান্ট করতে পারবেন আপনি। যার ফলে ইমপ্লান্টটা আমি সেখানে করতে বলি যেখানে কোনো, মানে আমরা নর্মাল ব্রিজটা করতে পারবো না, কিন্তু সেখানে আমি মানুষ চাইছি আমি ফিক্সড করতে চাই, আমি খোলা পড়া দাঁত করতে চাই না, সেখানে অবশ্যই ইমপ্লান্টটাই দরকার। ইমপ্লান্ট মানে কিছু, ওই আমি একটু আগে বললাম, ইমপ্লান্ট মানে একটা ফরেন মেটেরিয়াল, আমাদের দাঁতের যে মুখের যে হাড় থাকে, চোয়ালের হাড় থাকে, হাড়ের মধ্যে গর্ত করে সেখানে ইমপ্লান্ট করে দেওয়া, সেখানে প্রতিস্থাপন করে দেওয়া। এবারে বুঝতেই পারছেন একটা ফরেন মেটেরিয়াল যখন আমাদের হাড়ের মধ্যে প্রতিস্থাপন হয়, সেখানে কিছু থাকে যে আমাদের কিছু প্রোটোকল থাকে, যেহেতু একটা ফরেন মেটেরিয়াল এসে আমাদের বডি মেটেরিয়ালের মধ্যে বা আমাদের বনি টিস্যুর মধ্যে অ্যাডাপ্টেড হচ্ছে, তো তার জন্য কিছু টাইম কনজিউমিং প্রসেস, এটা তার জন্য কিছু সময় লাগে, ওটাকে অ্যাডাপ্ট হতে একটু টাইম দিতে হয়। তাই ইমপ্লান্টের ক্ষেত্রে একটু টাইম কনজিউমিং প্রসেস হয়, কিন্তু উপায় না থাকলে তখন ইমপ্লান্ট করতে, উপায় না থাকলে বলতে পেছনে যদি কোনো দাঁত না থাকে, সেখানে আর কোনো দাঁত নেই, ফলে আমি সাপোর্ট পাচ্ছি না, কোনো পিলার পাচ্ছি না, সেখানে অবশ্যই ইমপ্লান্ট করতে হবে। এইটা মানে ইজ ইট অ্যাবসলিউটলি সেফ? হ্যাঁ, ইমপ্লান্ট সেফ, কারণ কি ইমপ্লান্ট যে মেটেরিয়াল দিয়ে করা হয়, সেই মেটেরিয়ালটা কিন্তু আমাদের শরীরের মধ্যে হাড়ের মধ্যে গিয়ে প্রতিস্থাপিত হয়, তো ফলে এটা আগের থেকেই সেভ করে না হয়। ওই জন্য আমি বললাম আরেকটা বিষয় আমি এখানটা একটু উল্লেখ করতে চাইছি, অনেক ক্ষেত্রে হয় অ্যাক্সিডেন্টাল কেস বা ইনভার্ট রিলেটেড বিষয়, মানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে পরবর্তী সময়ে তার হয়তো এমআরআই করতে হতে পারছে, সিটি স্ক্যান হতে হচ্ছে, ব্রেইনের কোনো কিছু, সেখানে ফেশিয়াল এই ডেন্টাল পার্টটা তো এসেই যাচ্ছে, তো সেক্ষেত্রে অনেক সময় মেশিনে একটু প্রবলেম হতে পারে, কি হতে পারে না, এই ব্যাপারটা কিন্তু অনেকের একটু ধোঁয়াশা রয়েছে, সেটাকে যদি আমরা একটু ক্লিয়ার একদমই তাই। আসলে আগেকার দিনে যখন কোনো মানুষ দাঁতের রুট ক্যানাল করে ক্যাপ বসাতো, তখন একটা মেটাল কালারের ক্যাপ হতো, যে মেটাল কালারের ক্যাপটা একটু মেটাল কালার, মানে বুঝতে পারছি একটু ব্ল্যাকিশ টাইপের হতো, যার ফলে যখন আমরা এমআরআই বা সিটি স্ক্যান করি, যখন এক্সরে বিমটা পাস করে থ্রু টুথ, তখন কিন্তু ওইটা ওখানে আটকে যায়, ওখানে কিন্তু এক্সরে বিমটা পাস করতে পারে না, যার ফলে ওইটাকে তখন কেটে বাদ দিতে হয়, মানে ক্যাপটাকে কেটে বাদ দিতে হয়, বাদ দিয়ে নতুন করে পরে আবার করার পরে আবার মানে এক্সরেটা হয়ে যায়, কিন্তু এখন একদমই তাই। কিন্তু এখন সেটা করা হয় না, আমাদের এখানে তো একদমই করা হয় না, মেটাল ক্যাপ আমাদের এখানে করাই হয় না। আমাদের এখানে যা করা হয় সমস্ত কিছু একদম অ্যাস্থেটিক্যাল হয় এবং দেখতে পুরো একদম দাঁতের মতন হয়, যার ফলে এমআরআই বা সিটি স্ক্যান করার সময় কোনো কিছু করার সময়, কোনো রকম ফেসিয়াল কোনো কিছু করার সময় কোনো প্রবলেম হয় না, একদম ন্যাচারাল দাঁতের মতো। আমি বারবার করে এই কথাটা বারবার উল্লেখ করছি একটা কারণেই, যে একদম ন্যাচারাল দাঁতের মতন অ্যাজ ইট ইজ দেখতে লাগে। এবং একটা মজার বিষয় কি বলুন তো, আগেকার সময় অনেক সময় কি কালার ম্যাচিং করাতে একটু প্রবলেম হতো, মানে প্রত্যেকের, আমার দাঁত, আপনার দাঁত বা স্যারের দাঁত বা আরও 5টা মানুষের দাঁতের কালার কিন্তু এক হয় না, তো এই যে কালার মিশিয়ে দেওয়া, একই রাখা, সেম ন্যাচারাল হুবহু, আপনি যদি না বলেন যে এটা আমার নকল দাঁত, তাহলে কিন্তু মানুষের বোঝার ক্ষমতা নেই যে এটা আপনার নকল দাঁত। মানে এখানেই মডার্ন ট্রিটমেন্ট, মডার্ন সায়েন্স, মডার্ন আলোচনা এবং ডক্টর প্লাসের স্পেশাল ট্রিটমেন্ট বেসিক্যালি কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে যাতে আপনাদেরকে অবগত করানো যায় বা যতটুকু জানা ছিল সেটুকু আরেকটু ক্লিয়ার আউট করে দেওয়া যায়, তাই জন্যই কিন্তু আমাদের প্রচেষ্টা এবং এই অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানটা কিন্তু আপনাদের সচেতনতার অনুষ্ঠান, সুস্থ ও সুন্দর জীবন। এখন এই সুস্থ ও সুন্দর জীবনের পাশাপাশি যদি একটা সুন্দর স্মাইল না থাকে, তাহলে কিন্তু জীবনটাই বৃথা। কি তাই তো? আর একটা কথা এই প্রসঙ্গে আমি বলবো, যেখানে আপনি বলছিলেন যে কালারের ব্যাপারটা, আমাদের কাছে কিছুদিন আগে আমাদের অভিজ্ঞতাগুলো আমি একটু আমার অভিজ্ঞতাটা শেয়ার করতে চাই। কিছুদিন আগে একটা পেশেন্ট এসেছিলেন, যিনি আর্মিতে এক্সাম দিয়েছিলেন, তো গত বছর উনি এক্সাম দিয়েছিলেন, এক্সাম দেওয়ার পর উনি কিন্তু সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছিলো, ওনার রিটেন এক্সাম বা সব কিছু ক্লিয়ার হয়ে গেছিলো, কিন্তু ওনার যখন মেডিকেল চেক আপ হয়, ওখানে কিন্তু আর্মিতে ডেন্টাল চেক আপটাও করে, এবং সেখানে ওনার একটা দাঁত ছিল না, তো ওখানে দুটো দাঁত ছিল না, তো ওখানে উনি না লোকাল জায়গাতে কোথাও ওটা ফিক্সড করিয়ে নিয়েছিলেন বা কিছু একটা দাঁত বসিয়ে নিয়েছিলেন, এবং সেই কালারটা ম্যাচ করেন, ওখানে কিন্তু উনি আটকে গেছিলো, এবং ওনার তখন একটা চলে এসেছিলো যে আমি এত কষ্ট করে আর্মিতে এক্সামটা দিলাম, সমস্ত কিছু আমার ক্লিয়ার হয়ে গেল, আমি ডেন্টাল ট্রিটমেন্ট থেকে আটকে গেলাম চেক আপে গিয়ে। তো আমার কাছে তখন এসেছিলো যে আমাকে এটা করে দিতে হবে যেভাবে হোক, আমি এবারেও সব ক্লিয়ার করে ফেলেছি, উনি এবারেও সব ক্লিয়ার করে ফেলেছিলেন, কিন্তু ওই জায়গাটা একদম
যে ওটা উনি ভয় পাচ্ছে যে আবার ওনাকে ডেন্টাল চেক আপ করাতে গেলে আবার তো তোমাকে এইভাবেই আটকাবে। তো আমি তখন বললাম ওনার বোধহয় আর 7 দিন কি 8 দিন বাকি ছিল, আমি বললাম ঠিক আছে আমাকে এই ইমিডিয়েট আমি করে দেবো। ওই যে ওনার দাঁতটা বসেছিল যেটা অন্য জায়গায় ছিল, যেটা কালার ম্যাচ করেনি এবং বোঝা যাচ্ছিলো যেটা কোনো আর্টিফিশিয়াল কিছু ইমপ্লান্ট করা হয়েছে, ওটাকে আমি খুলে ফেলে নতুন করে আমি আমাদের ইয়েতে করলাম এবং উইদিন 7 days ওনার কমপ্লিট হয়ে গেল। উনি তারপরে গিয়ে কোনো এক্সাম দিয়েছেন, পরবর্তীকালে উনি মানে ওনার ডেন্টাল চেক আপ একদম ঠিক আছে, ওনাকে কেউ বুঝতেও পারেনি যে কোনো ওখানে দাঁত এখানে ইমপ্লান্ট করা হয়েছে বা কিছু করা হয়েছে, ন্যাচারাল দাঁতই ভেবেছে। এবং পরবর্তীকালে উনি এসে মানে আমাদেরকে ধন্যবাদও জানিয়ে গেছে যে ওনার চাকরিটা কিন্তু হয়ে গেছে, মানে ওনার কোনো রকম কিছু আটকায়নি। তো এক্স্যাক্টলি তাই, মানে এই বিষয়গুলো স্যার আপনি অভিজ্ঞতা শেয়ার করছেন বলে হয়তো মানুষের মারফত এইভাবে পৌঁছে যাচ্ছে, এবং আমরাই তো একটা সব থেকে বড় মিডিয়েটার, মানে এক মানুষের থেকে আরেক মানুষের কাছে পৌঁছে যায় কিন্তু ভার্বালি, মুখোমুখি সেটা পৌঁছে যায়, কথার মাধ্যমে পৌঁছে যায়। সুতরাং এগুলো আপনারা যে কজন দেখছেন আমি বলবো একটু শেয়ার করুন, কারণ আরও 5টা কি 10টা মানুষের কাছে পৌঁছে দিতে পারুন। হয়তো দেখা যাচ্ছে এরকম অনেক কেসের যারা রয়েছেন তাদের হয়তো এটা একদিন ভীষণভাবে একটা মেজার পয়েন্ট হয়ে দাঁড়াবে। সুতরাং তার জন্য কিন্তু এই অনুষ্ঠান যেমন টেলিভিশনের পর্দার ওপার থেকে বসে দেখছেন, ঠিক তেমন পাশাপাশি ইউটিউব ফেসবুকেও কিন্তু আমাদের অনুষ্ঠান পরবর্তী সময় থেকে যায়। তাই ইউটিউব ফেসবুক থেকে শেয়ার করার অপশান থাকে, আপনারা প্রত্যেকেই জেনে গিয়েছেন। আর এখন ডিজিটালেও কিন্তু অনেক বেশি আমরা এগিয়ে রয়েছি আপনাদের পাশে। তাই জন্যই বলবো সুস্থ সুন্দর জীবন একসাথে পেতে গেলে উপভোগ করুন, আমি বলবো উপভোগ করুন। ডক্টর প্লাস যেখানে রয়েছে সেখানে টেনশন কোথায়। দূর দূরান্ত থেকে মানুষ আসতে পারছেন যখন, চলে আসবেন বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক ডিরেকশনালি অপোজিটে, একদম অপোজিটে ডক্টর প্লাস। সেখানে বাই অ্যাপয়েন্টমেন্ট, এটা আপনারা জানেন যে কোনো ডক্টরকে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া দেখানো যায় না, কারণ একটা ফিক্সড স্কেডিউলের ভিতরে একজন ডক্টর থাকেন। সেক্ষেত্রে ডেফিনেটলি আপনাকে কিন্তু একটা অ্যাপয়েন্টমেন্ট বেসিস আসতে হবে। একটু আগে থেকে আর্লিয়ার বুকিং করবেন, দেখবেন আমাদের টেলিভিশনে সেই নাম্বার রয়েছে, হেল্পলাইন নাম্বার। স্যার যে বিষয়টা আসবে, আচ্ছা আমি আরেকটা বিষয় ইমপ্ল্যান্টের ক্ষেত্রে থেকে আরেকটা বিষয়, যখন আমি ওই উঁচু দাঁতের কথা বললাম এবং ভেঙে যাওয়া দাঁতের কথা বললাম, আমার কাছে দুটো মডেল আছে, আমি দেখাতে চাই নিশ্চয়ই। এই যে একদম সামনে থেকে বোঝা যাচ্ছে, দেখুন দুটো দাঁতে আমি পয়েন্ট আউট করছি, দুটো দাঁতের মাঝে সামনে একদম গ্যাপ আছে একটা, এই যে হ্যাঁ একদম ফাঁকা মিডল গ্যাপ আছে এবং দাঁতের সাইজগুলো আপনি খেয়াল করুন একটু বড় বড়। এবার এইটাই যখন ট্রিটমেন্ট কমপ্লিট করা হয়েছিল তারপরে জিনিসটা এরকম এসেছে আফটার, একদম পারফেক্ট। দেখুন একদম সামনে থেকে পরিষ্কার, আর কিন্তু দাঁত কোনো বড় নেই এবং কোনো গ্যাপও নেই, দেখতে অনেক বেশি সুন্দর এবং স্মার্ট লাগছে। একদম এই জিনিসটা আমি বলছিলাম। আর একটা বিষয় বলবো, যেটা আমি ভেঙে যাওয়া দাঁতের কথা বলছিলাম, এখানে একটা দাঁত দেখুন একদমই দাঁত নেই, কিন্তু মাড়ির সাথে মিশে গেছে, কিন্তু এটা কিন্তু ভেতরে রুট রয়েছে। আমি পয়েন্ট আউট করছি এই জায়গাটা, এখানে দেখুন বোঝাই যাচ্ছে না যেখানে কোনো দাঁত আছে বলে, এখানে কিন্তু একটা দাঁতের টুকরো মতন বোঝা যাচ্ছে, দেখেছেন? হ্যাঁ এক্স্যাক্টলি, একটা কি একটা ছোট একটা, হ্যাঁ এটা দাঁতের টুকরো কিন্তু এই যে এটা কিন্তু ভেতরে রুট আছে। তো এইটাই কিন্তু পরবর্তীকালে একদম ডেভেলপ করে তৈরি করে দেওয়া হয়েছিল, সেই মডেলটা আমার কাছে এখন নেই, মানে পুরো করে দেওয়া যাবে। এই দাঁতটা কিন্তু আবার আগের মতন পাশের দাঁতের মতন হয়ে গেছে এবং এখানে যে দাঁত নেই সেগুলো কিন্তু সব চলে এসছে, সেটা বোঝাই যাবে না। হাতে একদম সময় নেই, আমাদের থামতে হচ্ছে। ধন্যবাদ জানাবো স্যার আপনাকে, ধন্যবাদ অবশ্যই আপনাদেরকে, নমস্কার।